তামিমের শর্ট প্যান্ট ধুতে গিয়ে নবনী একটা মেয়ের পাসপোর্ট সাইজের ছবি পেল। ছবির উল্টো পাশে একটা রবি নাম্বার লেখা, পাশে হার্ট সাইন আঁকা। লেখাটা তামিমের। সে বিষয়ে নবনী শতভাগ নিশ্চিত। মুহূর্তে নবনীর পায়ের তলার মাটি সরে গেল। মনে হলো সে তলিয়ে যাচ্ছে কোনো এক অতল গহ্বরে। সেই অবস্থায় নবনী বসে রইল দীর্ঘ সময়। হুঁশ এলো তামিমের ডাক শুনে। বেডরুম থেকে তামিম ডাকছে তাকে চা দেওয়ার জন্য। নবনী একটা দীর্ঘশ্বাস আড়াল করে উঠে গেল তামিমের জন্য চা নিয়ে। সবে ঘুম থেকে উঠেছে তামিম। চোখে মুখে এখনো ঘুমের রেশ লেগে আছে। পরনের নীল লুঙ্গি আর খালি গা, ঘন কালো লোমশ বুকটি নবনীকে যেন ডাকছে ইশারায়। অন্য সময় হলে নবনী ঝাঁপিয়ে পড়তো তামিমের খোলা বুকে, কিন্তু আজকে আর তাকে কিছুতেই এই বুক আকৃষ্ট করতে পারছে না। চায়ের কাপ রেখে নবনী যেতে নিতেই তামিম হাত ধরে টেনে বিছানায় এনে শুইয়ে দিল নবনীকে। তারপর নিজের নাক ডুবিয়ে দিল নবনীর রেশমের মতো কালো চুলে। নবনী ধাক্কা দিয়ে সরিয়ে উঠে গেল। তামিম কিছুটা বিস্মিত হয়ে পড়ল। কি হয়েছে নবনী? নবনী থমথমে গলায় বলল, কাজ আছে বালতিতে। বালতিতে তোমার ওই সপ্তাহের কাপড় ভেজানো আছে, ওগুলো ধুতে হবে। আব্বা আম্মা উঠবে একটু পরে, ওনাদের নাস্তা সাজাতে হবে। লুবনার জন্য এখনো নুডলস রান্না করা হয়নি। তামিম কিছুটা রেগে বলল, সব কাজের কথা তোমার মনে থাকে, আমারটা ছাড়া। শুক্রবার একটা দিন বাসায় থাকি, একটু রোমান্স করব, তা না তুমি আমাকে কাজের ফিরিস্তিতে শোনাচ্ছ। এজন্যই ভাল লাগে না বাসায় থাকতে। যাও কাজ করো। নবনী আস্তে করে বলল, আমিও এখন বুঝি তোমার যে আমাকে ভাল লাগে না। তামিম বুঝল নবনীর অস্পষ্ট কথা। নবনী দ্রুত পায়ে ঘর থেকে চলে গেল। যাওয়ার সময় হাতে করে নিজের ফোনটা নিয়ে গেল। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে মোবাইলের ক্যামেরা অন করে মেয়েটার ছবির একটা ছবি তুলে নিল এবং অপর পাশে থাকা নাম্বারটাও একটা ছবি তুলে নিল। তারপর ছবিটি আবারও জায়গা মতো রেখে দিল। বুকের ভিতর একটা পাহাড় যন্ত্রণা নিয়ে সব ধুয়ে নবনী রান্নাঘরে চলে গেল। এক চুলায় চায়ের পানি দিয়ে অন্য চুলায় নুডলস সিদ্ধ করার জন্য পানি দিল। কাটিং বোর্ড নিয়ে দ্রুত হাতে পেঁয়াজ কাটা মরিচ কাটতে লাগলো। দু চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। নবনী চোখের জল মুছল না। বিছানায় শুয়ে শুয়ে তামিম গান শুনছিল। হঠাৎ করেই তার মনে পড়ে গেল শার্টের পকেটে থাকা নিতুর ছবির কথা। এক দৌড়ে ছুটে এলো ছাদে, কিন্তু ছাদে কোনো ভেজা কাপড় পেল না। হতদন্ত হয়ে নেমে এসে নবনীকে গিয়ে জিজ্ঞেস করলো, নবনী, আমার শার্ট প্যান্ট ছাদে শুকাতে দাওনি? কান্না আড়াল করে নবনী বলল, না, হাতের কাজ সেরে যাব ছাদে, ওগুলো বাথরুমে রেখে এসেছি, তুমি ফ্রি থাকলে একটু শুকাতে দিয়ে আসো। তামিম ছুটে গিয়ে বালতির সব কাপড় ফেলে দিল বাথরুমের ফ্লোরে। তারপর কালো শার্টটা বের করে পকেটে হাত দিল। ভয়ে এতক্ষণে তার আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড় হয়েছিল। ছবিটা বাতাল তবিয়াতে আছে দেখে স্বস্তি পেল। তারপর সব ভেজা কাপড় ছাদে শুকাতে দিয়ে মনে মনে নবনীকে ধন্যবাদ দিল তার শার্ট প্যান্টের পকেট চেক না করার জন্য। প্রথম নবনী সব চেক করে দেখত। তামিমের ভুলো মন পকেটে প্রায় 20, 50, 100, 500, 1000 টাকার নোট থেকে যায়। তাই যায় প্রায় নবনী সব টাকা একটা মাটির ব্যাংকে রেখে দেয়। হ্যাঁ, একবার তামিমের মা তাহেরা বেগম দেখে ফেলল নবনী তামিমের পকেট থেকে টাকা বের করে শাড়ির আঁচলে বেঁধে রেখেছে। মুহূর্তেই তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন। নবনীর বাবার বাড়ির অবস্থা কিছুটা খারাপ, বলতে গেলে নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে নবনী। তাহেরা বেগমের মনে হলো এই নবনী এই টাকা এভাবে সরিয়ে হয়তো বাবার বাড়িতে দেয়, তখন আর তিনি কিছু বলবেন না। 2 সপ্তাহ পর একদিন শুক্রবারে নবনীর ছোট ভাই সাব্বির এলো বোনকে দেখতে। হাতে করে নিয়ে এলো গাছের পাকা দুটো পেঁপে। দুপুরে খাবার পর যাবার সময় রাহেলা বেগম বললেন, ভাইয়ের পকেটে কত টাকা গুঁজে দিয়েছো শুনি? প্রশ্নটা শুনে নবনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতভম্ব হয়ে বলল, কি বলছেন মা এসব? রাহেলা বেগমের রাগ তুঙ্গে উঠে গেল। চিৎকার করে বলল, আমি জানি না ভেবেছ 2 দিন পর পর তোমার ভাই বোন আসে, আমি বুঝি না কিছু? তামিমের পকেট থেকে যে টাকা পাও, ওসব টাকা কি করো তুমি ভেবেছো কেউ জানে না? তোমার এই চুরির কথা?
লজ্জায় নবনীর মাথা কাটা গেল। সাব্বির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আপার শাশুড়ি তাদের অপছন্দ করে তা সাব্বির জানে, কিন্তু আপাকে যে এভাবে অপমান করতে পারে মিথ্যা অজুহাতে তা তার জানা ছিল না। নবনী নিচু স্বরে বলল, স্বামীর পকেট থেকে টাকা নিলে সেটা যে চুরি হয়ে যায় জানতাম না আমি। এই বলে নবনী উঠে গেল। তারপর আলমারির ভেতর থেকে ব্যাংক এনে তামিমের সামনে রাখলো। তামিম দেখলো ব্যাংকের গায়ে একটা কাগজে লেখা তামিমের নতুন ফোন কেনার টাকা। নবনী হাতুড়ি দিয়ে আঘাতে ব্যাংকটা ভেঙে ফেললো। ভেতর থেকে বের হয়ে এলো 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট। সব টাকা গুনে দেখলো নবনী মোট 17,720 টাকা হয়েছে। টাকাগুলো তাহেরা বেগমের সামনে দিয়ে নবনী বলল, আমার বাবা গরিব হতে পারে, আমার পরিবার গরিব হতে পারে, কিন্তু চোর নয় মা। আমার বাবার আত্মসম্মান বোধ প্রবল। তার ছেলে মেয়েদেরও টাকা পয়সার অভাব থাকলে আত্মসম্মান আছে। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আর কোনোদিন এই বাড়িতে তোরা কেউ আসবি না, বাবা মা তোরা কেউ না, জেনে নিবি নবনী মরে গেছে। সাব্বির মাথা নিচু করে বের হয়ে আসে। পুরো ঘটনায় তামিম আর তামিমের বাবা হামিদুর রহমান নির্বাক ছিলেন। দিশার লুবনা ঠোঁট টিপে টিপে হাসছে। হামিদুর রহমান নবনীর কাছে এসে বললেন, আমাকে মাফ করে দিস মা, তোকে আমার একার পছন্দে এই বাড়ির বউ করে আনা হয়েছে বিধায় এত অপমানিত হতে হয় সব জায়গায়। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, তোর জীবন নিজ হাতে নষ্ট করেছি। তামিম মায়ের বাধ্য সন্তান, তাই মাকে একটা কথা বলার সাহস তার হয়নি। তারপর থেকে নবনী আর তামিমের পকেট চেক করে না, পকেটে যাই থাকুক তা সব ধুয়ে রাখে। রান্নাঘরে এসে তামিম নবনীকে জড়িয়ে ধরল পেছন থেকে। নবনী নিজেকে তামিমের আলিঙ্গন থেকে মুক্ত করে বলল, মা এসে পড়বে, এখান থেকে যাও। তামিম নবনীর কপালে আলতো চুমু খেয়ে চলে এলো নিজের রুমে। নবনীর সারা শরীর ঘৃণায় রিড়ি করে উঠল, ইচ্ছে করলো ঝামা দিয়ে ঘষে ফেলতে তামিমের চুমু খাওয়া জায়গাটা। নুডলস রান্না করতে করতে নবনী বুঝে গেল এই বাড়িতে তার মেয়াদ ফুরিয়ে আসছে। ডাইনিং রুম থেকে দিশার চিৎকার ভেসে এলো, বড় ভাবি, সকাল 9টা বাজে, এখনো নাস্তা রেডি হয়নি কেন? নবনী কোনো জবাব দিল না। দিশা, নবনী ছোট যা, বড় লোক বাবার আহ্লাদি মেয়ে বলে তাহেরা বেগম তাকে সমীহ করে চলে। নবনীর ইদানিং মনে হয় সে যেন বাড়ির চাকর, সবার ফরমাইশ পালন করতে করতে তার নিজের জন্য সময় হয় না। আর এক মগ ব্ল্যাক কফি আর একটা ডিপ পোচ, এক মুঠো ভেজানো কাঠবাদাম নিয়ে নবনী দ্রুত টেবিলে রেখে এলো দিশার সামনে। গজ করে দিশা বলল, তোমাকে কতবার বলেছি আমার নাস্তা যাতে ঘড়ি ধরে 9টা বাজে দেওয়া হয়। আমার রুমে কি রাজকার্য করো তুমি ভাবি, একটুও মনে রাখতে পারো না? তাহেরা বেগম রুম থেকে বের হতে হতে বলল, নিজেকে উনি রানী এলিজাবেথ মনে করে, তাই কোনো কাজ হাতে ওঠে না। ছোট লোকের ঘরের মেয়ে ঘরে বউ হয়ে গড়ে আনাটাই সবচেয়ে বড় ভুল ছিল। দাঁত কামড়ে নবনী রান্নাঘরে চলে গেল সবার নাস্তা আনার জন্য। রান্না বান্না সেরে নবনী নিজের রুমে গেল গোসলের জন্য কাপড় দিতে। তামিম মনোযোগ দিয়ে তার ফোন দেখছে। সেদিকে এক নজর তাকিয়ে নবনী চলে যেতে নিলে তামিম ডাক দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি জানো না দিশা টাইম টু টাইম খাবার খায়, সময় মতো খাবার রেডি করে রাখতে পারো না, তাহলে তো আর সবার এত কথা শুনতে হয় না। নবনী শুকনো হেসে বলল, নিজের বউয়ের পক্ষে তো কোনোদিন একটা কথাও কাউকে বলতে পারো না। ছোট লোকের মতো নিজের বউয়ের কাছে ছোট ভাইয়ের বউয়ের চামচামি করতে লজ্জা করে না? আমার পক্ষ হয়ে কাউকে কিছু বলতে না পারো তো বলো না, তবে অন্যের হয়ে চামচামি করতে এসো না। নবনীর কথা শুনে তামিমের 2 কান লাল হয়ে গেল। বিছানা থেকে নেমে এসে নবনীর কলা টিপে ধরে বলল, চ্যাটাং কথা বলতে শিখেছিস নাকি? চামচামি করি আমি? নিজেকে তুই দিশার সাথে তুলনা করছিস? দিশা হচ্ছে সোনার ডিম পাড়া রাজহাঁস, আর তুই কি পাতি হাসো না তুই? তোকে কি এই বাড়িতে এনেছি শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য নাকি? নবীন নবনীর চোখ উল্টে এলো, দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তামিম ছাড়ছে না তার গলা। উপায় না পেয়ে নবনী এক লাথি
লাথি বসালো তামিমের হাঁটুতে। তামিম মৃদু আর্তনাদ করে ছেড়ে দিতেই নবনী কাশতে লাগলো। এক গ্লাস পানি খেয়ে নবনী বলল, আমার বাবা মা এসে তোমার পায়ে পড়েনি আমাকে বিয়ে করার জন্য? আমি গরিব ঘরের মেয়ে, জেনে শুনেই বিয়ে করেছ। তবে আজ কেন এসব বলছো? বিয়ে হয়েছে ৩ বছর, আসার পর থেকে চাকরের মতো খাটতে হচ্ছে তোমাদের বাসায়, তাও তোমাদের মন পেলাম না। আমার বিচার উপরওয়ালার কাছে। তামিমকে আর কথা বলার সুযোগ না দিয়ে নবনী কমন বাথরুমে চলে গেল। ওই বাসায় 3টা বাথরুম, একটা দিশার রুমের সাথে লাগাওয়া, আর একটা লুবনার রুমে, আর একটা কমন বাথরুম, যেটা না নবনীরা এবং শ্বশুর শাশুড়ি মিলে ব্যবহার করে। প্রায়শই প্রায়শই ভোর রাতে শাশুড়ির সাথে অপ্রস্তুতভাবে দেখা হয়ে যায় তামিমের। আর তামিম সেসবে পাত্তা না দিয়ে নিজের গোসল সেরে চলে যায়। কিন্তু লজ্জায় পড়ে নবনী, মাসুল দিতে হয় তাকে। তাহেরা বেগম এসব নিয়ে সবসময় কথা শোনায় নবনীকে। বেহায়া, অসভ্য, নির্লজ্জ মেয়ে থেকে শুরু করে কত যত নিকৃষ্ট গালি আছে সব দেন নবনী। সবে গায়ে সাবান দিতে নিল, সেই মুহূর্তে তাহেরা বেগম বাথরুমের দরজায় নখ দিলেন তাড়াতাড়ি বের হওয়ার জন্য। তিনি গোসল করবেন। নবনী কিছু না বলে বের হয়ে গেল। তাহেরা বেগম গোসল করতে করতে নবনী রান্নাঘরে চলে এলো। একটা ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছিল। আগামী বুধবার ইন্টারভিউ হবে। কিচেন জার্কের ওপর থেকে সাজেশন বের করে ডাইনিং রুমে গিয়ে বসলো একটু পড়তে। নবনীর আজ হঠাৎ করে মনে হলো যে কোনো উপায়ে হোক তাকে চাকরিটা পেতেই হবে। এই বাড়িতে সে অতিথি মাত্র। সকালে যেই মেয়ের ছবি দেখছিল তামিমের পকেটে, সেই হবে এই বাড়ির বড় বউ। নবনী এই বাড়িতে চিরদিন থাকতে পারবে না ভাবতেই নবনীর কান্না এলো। তা কেমন ঝাপসা হয়ে গেল। ঝাপসা চোখে তাকিয়ে দেখলো হলুদ রঙের একটা পাঞ্জাবি গায়ে দিয়ে তামিম বের হতে যাচ্ছে। নবনী কিছু জিজ্ঞেস করার আগে তামিমকে ধূপ ধাপ পা ফেলে লিফটে উঠে গেল। নিতু পার্কের এক কোণে একটা ব্রেঞ্চে বসে রইল, হাতে একটা নীল ছাতা। বর্ষাকাল চলছে। মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে ঝড়ঝরিয়ে বৃষ্টি নামে। ছাতা ছাড়া কোথাও বের হওয়া যায় না। পাশে একটা কদম গাছে থাকা থোকা থোকা ফুল ফুটে আছে, সেদিকে তাকিয়ে নিতু মুগ্ধ হয়ে গেল। তামিম প্রথম যেদিন নিতুকে ভালোবাসার কথা বলেছিল, একটা বেরি ফুলের মালা হাতে নিয়ে বলেছিল, ভাবতেই লজ্জা পেল নিতু। অফিসে নিতু তামিমের আন্ডারে কাজ করে। 6 মাস হলো নিতু চাকরিতে যোগ দিয়েছে। তার মধ্যে কিভাবে যেন তামিমের প্রেমে পড়ে গেছে সে। আর পড়বে না কেন? এরকম স্মার্ট একজন মানুষের সাথে দিনের মধ্যে সারাদিন একসাথে কাজ করতে গেলে ভালোবাসা এমনিতেই হয়ে যায়। তামিম এলো কিছুক্ষণ পর। নিতু তামিমকে দেখে গাল ফুলিয়ে বলল, কতক্ষণ অপেক্ষা করেছি আমি। তামিম নিতু নাকের সাথে নিজের নাক ঘষে বলল, বাব্বা, একটু অপেক্ষা করেই এত রাগ। আর আমি যে তোমার প্রেমে পড়ার জন্য 29 বছর ধরে অপেক্ষা করেছিলাম। আমি তো তোমার ওইরকম অধৈর্য হইনি। নিতু লজ্জা পেল তামিমের কথা শুনে। তামিমকে বলল, এভাবে আর কতদিন? আমার আর ভালো লাগছে না। তুমি তোমার বাসায় বলছো না কেন? তামিম একটু এতস্তত করে বলল, কি করব বলো? ছোট বোনের বিয়ে না দিয়ে আমি তো বিয়ে করতে পারছি না। একটু বোঝার চেষ্টা করো। আর একটা বছর অপেক্ষা করো নিতু। আমারও তো তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। নিতু কথা না বাড়িয়ে তামিমের বুকে মাথা রাখলো। তামিম আস্তে করে বলল, কাছেই আমার এক বন্ধুর বাসা আছে। নিতু যাবে আমার সাথে? কিছুক্ষণ আমরা নিরিবিলি সময় কাটাতে পারবো। কথাটা শুনে নিতুর বুকের ভেতর কেঁপে উঠল। তামিমকে সে যতই বিশ্বাস করুক, ভালোবাসুক, কিন্তু নিতু জানে ছেলেরা বিয়ের আগে মেয়েদের দেহে স্বাদ পেয়ে গেলে তারপর তাকে ছুঁড়ে মারতে একবারও ভাবে না। যদিও তামিম তেমন ছেলে না, তবুও নিতু এই ব্যাপারে কোনো রিস্ক নিতে চায় না। এড়িয়ে গিয়ে নিতু বলল, না, বিয়ের পরে 1 মাসের ছুটি নিব। তখন 24 ঘন্টা ঘরের দরজা জানালা বন্ধ করে দুজন নিরিবিলি সময় কাটাবো। এখন না। মেজাজ গরম হয়ে গেল তামিমের। নিতুর প্রত্যাখ্যান শুনে। নিতুকে তামিম যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে নিতুর কোমল দেহটাকে। ফিটিং কামিজের মধ্যে দিয়ে নিতুর সুগঠিত দেহের অবয়ব তামিমকে পাগল করে দেয়। নিতুর শরীরের উষ্ণতা তামিমকে মাতাল করে দেয়। নবনী সুন্দর, নিতুর চাইতে বেশি সুন্দর হতে পারে, কিন্তু নবনের কাছে গেলে তামিমের নিজেকে এরকম পাগল পাগল লাগে না, এরকম ঘোর লাগে না। নিতু উঠে দাঁড়িয়ে বলল, চলো শপিংয়ে যাই। তুমি তো আমার পরিবারের সবার জন্য শপিং করে দিলে, আজ না হয় আমি তোমার পরিবারের সবার জন্য করে দেব। তামিম উত্তর দেবার আগে নিতু নিজেই উঠে হাঁটা শুরু করলো। অগত্যা তামিমও পিছু নিল।
নিতুর বিকেলে বাসায় ফিরে তা দেখলো তামিম বসার ঘরে বাবা মা মুবনা দিশা বসে আছে। বাবা একটা পত্রিকা মুখের উপর তুলে নিয়ে বসে আছে। মা দিশা লুবনা মিলে কিছু নিয়ে আলোচনা করছে। তামিমের হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখে লুবনা হুমড়ি খেয়ে পড়লো। তারপর বলল, আমার জন্য কি এনেছিস ভাইয়া? তাড়াতাড়ি দেখা। নবনী সবার জন্য চা নিয়ে এলো। চা রেখে যেতে নিতে হামিদুর রহমান বলল, যাচ্ছ কেন? দাঁড়াও, তামিম সবার জন্য শপিং করে এনেছে, তোমারটা নিয়ে যাও। হামিদুর রহমানের কথায় তামিমের মনে হলো সবার জন্য টুকটাক অনেক কিছু কিনলেও নবনীর জন্য কিছু কেনা হয়নি। যেহেতু এসব কিছু আজকে নিতু কিনে দিয়েছে। নিতু তো জানে না তামিমের স্ত্রী আছে। বাসায় ফেরার সময় আগে তামিমের স্টপেজ পরে তারপর নিতুর। তাই তামিম পরে আর কিছু কিনতেও পারেনি নবনীর জন্য। একে একে সবার উপহার সবাই পেলেও নবনী কিছু পেল না। হামিদুর রহমান হতভম্ব হয়ে বলল, নবনীর জন্য কই? তামিম আমতা আমতা করে বলল, আসলে বাবা টাকায় কুলোয়নি, তাই নবনীর জন্য। তামিম কথা শেষ করার আগে হামিদুর রহমান তার জন্য আনা পাঞ্জাবি, পাজামা, আতর, টুপি, ঘড়ি সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। লজ্জায় নবনীর মাথা কাটা গেল। যেন নিজেকে মনে হলো ভীষণ লোভী কেউ। কেন এখানে দাঁড়াতে গেল শ্বশুরের কথা শুনে? তার জন্য অনুশোচনা হতে লাগলো। তাহেরা বেগম উঠে নবনীর গালে সপাটে চড় মেরে বলল, হ্যাংলার মতো এখানে দাঁড়িয়ে থাকতে কে বললো তোকে? বাপের বাড়িতে তো কিছু চোখে দেখিস নাই, তাই লোভীর মতো দাঁড়িয়েছিলি নিজের জন্য আনা উপহারের আশায়। তামিম কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। তামিম যাওয়ার পর সবাই চলে গেল। দাঁড়িয়ে রইল শুধু নবনী, মূর্তির ন্যায় নিশ্চলভাবে, যেন নড়াচড়া করার ক্ষমতাও নেই তার। কাউকে কোনো অভিযোগ করলো না। চোখ বন্ধ করে আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমার সহায় থেকো। আমি সহ্য করেছি, কিন্তু তুমি সহ্য করো না। আমাকে শক্তি দাও সবর করার, নিজের যোগ্য স্থান করে নিয়ে আমি যেন এদের মুখে থুতু মেরে চলে যেতে পারি। হামিদুর রহমান বাসায় ফিরলেন রাত 9টার দিকে। হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে ফিরলেন তিনি। তারপর সবাইকে ডেকে এনে বসালেন ড্রয়িং রুমে। নবনী আসতে চাইল না, কিন্তু তিনি জোর করে ধরে নিয়ে এলেন। দিশা অনেক ব্যাগ দেখে বলল, ইস, আজকের দিনটি এত ভালো যাচ্ছে কেন? বাবাও আমাদের জন্য শপিং করে এনেছেন দেখছি। লুবনা বলল, তাড়াতাড়ি দেখাও না বাবা। হামিদুর রহমান একটা ব্যাগ খুলে একটা নীল সিল্কের শাড়ি বের করে নবনীর হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য মা। দিশা, লুবনা, তাহেরার মুখ কালো হয়ে গেল। তামিম কিছুটা লজ্জা পেল। আরেকটা ব্যাগ থেকে এক জোড়া জুতা বের করে নবনীকে দিয়ে বললে, এটা তোমার শাড়ির সাথে ম্যাচ করে নিয়েছি আমি, দেখো তো পায়ে হয় কি না। তোমার জুতার সাইজ তো এরকমই। নবনী হতভম্ব হয়ে বসে রইল শ্বশুরের কাণ্ড দেখে। হামিদুর রহমান আরেকটা ব্যাগ থেকে এক ডালা রেশমি চুড়ি বের করে নবনীর দিকে দিয়ে বললেন, এগুলো তোমার। এরপর বের করলেন 3টি সুতির 3 পিস, একটা ল্যাভেন্ডার কালার, একটা কফি কালার আর একটা বেবি পিঙ্ক কালার। সবগুলো নবনীর হাতে দিয়ে বলল, এগুলো তোমার। দিশা আর লুবনা অধৈর্য হয়ে গেল নিজেদের জিনিস দেখার জন্য, কিন্তু তবুও চুপ করে অপেক্ষা করতে লাগলো। হামিদুর রহমান বড় ব্যাগটা থেকে একটা সোনালি রঙের কাঞ্চিপুরম শাড়ি বের করলেন। শাড়িটি নিখুঁত কাজ আর কালার কম্বিনেশন দেখে দিশা, লুবনা দুজনের মাথা নষ্ট হয়ে গেল যেন। হামিদুর রহমান সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, নবনী, এটাও তোমার জন্য। আরেকটা ব্যাগ খুলে একটা পার্স বের করে বললেন, এটাও তোমার। নবনীর বিস্ময়ের সীমা রইল না এত কিছু দেখে। হামিদুর রহমান শেষে 3টা ব্যাগ নবনীর হাতে দিয়ে বলল, এগুলো আর বের করে দেখানোর কিছু নেই। আমি দোকানে গিয়ে সেলস গার্ল মেয়েটাকে বলেছিলাম আমার বৌমার জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দিতে। মেয়েটা বলল ওদের কম্বো আইটেম আছে। এরপর হাবিজাবি তেল, সাবান, শ্যাম্পু কি কি মিলিয়ে যেন এসব 3 ব্যাগ এনে দিল। ওদের ফেসবুক পেজের নামও দিয়েছে একটা কার্ডে। তোমার কোনো কিছু জানার দরকার হলে ওকে মেসেজ দিতে বলেছে। নবীনের চোখে জল টলমল করতে লাগলো। লুবনা রেগে গিয়ে বলল, বাবা আমাদের জন্য কিছু আনোনি? হামিদুর রহমান হাই তুলতে তুলতে বলল, তামিম যখন তোদের সবার জন্য এনেছে, তখন তো নবনী জিজ্ঞেস করেনি ওর জন্য কিছু এনেছে কিনা। তোরা তাহলে জিজ্ঞেস করছিস কেন? তামিম তোদের উপহার দিয়েছে, নবনী দর্শকের মতো ভূমিকা পালন করেছে। এখন আমি নবনীর জন্য এনেছি, তোরা দর্শকের ভূমিকা পালন করেছিস, হিসেব বরাবর হয়ে গেল। তাহেরা বেগম চেয়ারে একটা লাথি দিয়ে চলে গেল। হামিদুর রহমান হাসতে হাসতে বলল, তাহেরা, আগামীকাল তোমার গুণধর কন্যাকে পাত্রপক্ষ দেখতে আসবে, সব কিছুর ব্যবস্থা করে
সকাল থেকে নবনী রান্না শুরু করে দিয়েছে। নবনীর মনে পড়ল এর আগে একবার লুবনাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রপক্ষের লুবনাকে পছন্দ না হওয়ায় সমস্ত দোষ গিয়ে পড়েছে নবনীর উপর। নবনী পাত্রপক্ষকে নাস্তা কম দিয়েছে বলে নাকি তারা লুবনাকে পছন্দ করেনি। লুবনার আজ হাসি পেল সেসব ভেবে, তাই সকালে নিজে গিয়েই শাশুড়িকে বলল, মা আজকে তো পাত্রপক্ষ দুপুরবেলা আসবে, আজকে কি শুধু নাস্তার আইটেম দেওয়া যাবে? দুপুরে তো লাঞ্চের সময়। তাহেরা বেগম মুখ ঝামটা দিয়ে বলল, শুধু নাস্তা কেন দিবে? পোলাও, রোস্ট সব কিছুর ব্যবস্থা করো। আমাদের কি তোমার বাবার বাড়ির লোকদের মতো ছোট লোক ভেবেছ নাকি, যে শুধু চা শরবত খাইয়ে বিদায় দিব? আমরা উঁচু বংশের মানুষ, আমাদের আলাদা একটা সম্মান আছে। নবনী চুপ করে চলে এলো। এ বাড়িতে কোনো কথা উঠলে সব নবনীর বাবার বাড়িতে গিয়ে থামে। মাঝে মধ্যে খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে তার। নবনীর পিছনে উঠে এলো নবনীর শ্বশুর। দীর্ঘদিন প্রবাসী থাকায় রান্নাবান্না সব জানেন হামিদুর রহমান। নবনীকে বললেন, নবনী মা তুমি আমাকে সব কেটে কুটে দাও, আমি রান্না করব আজকে সব। নবনী লজ্জা পেয়ে বলল, না বাবা, আমি একাই পারবো সব, আপনি যান এখান থেকে। মা দেখলে রাগ হবে। হামিদুর রহমান আফসোস করে বললেন, আমার ওপর তোমার অনেক রাগ তাই না নবনী? আমার জন্য তোমাকে এবারে বউ হয়ে আসতে হলো, তার জন্য উঠতে বসতে সবার কথা শুনতে হয়। সব সময় এভাবে চুপ করে সব মেনে নিও না, মাঝে মধ্যে একটু প্রতিবাদ করো মা। নবনী হেসে বলল, আপনি চা খাবেন বাবা? হামিদুর রহমান কথা না বাড়িয়ে চলে গেলেন। সব রান্না শেষ করতে নবনীর দুপুর হয়ে গেল। ঘেমে নিয়ে নবনীর অবস্থা খারাপ। মেহমান এলো বিকেলবেলা। লুবনাকে দেখতে আসবে শুনে চট্টগ্রাম থেকে দিশার শামীমও এসেছে। ড্রয়িং রুমে তাহিরা, হামিদুর রহমান, তামিম, শামীম, দিশা মিলে মেহমানদের সাথে কথা বলছে। নবনী দ্রুত পায়ে হাতে টেবিলে খাবার সাজাচ্ছে। খাবার সাজিয়ে নবনী তাহেরা বেগমকে ইশারা করে বলল। তাহেরা বেগম মেহমানদের নিয়ে টেবিলে এলেন। নবনীর সামনে এলো না কারো। তাহেরা বেগমের পছন্দ না লুবনাকে পাত্রপক্ষ দেখতে এলে নবনী তাদের সামনে যাওয়া, আরও একবার নবনী নাস্তা নিয়ে যাওয়ায় পাত্রপক্ষের নবনীকে পছন্দ হয়ে যায়। এসব নিয়ে কম কথা শুনতে হয়নি নবনীকে। রুমে এসে দেখে লুবনা নবনীর জন্য গতকাল রাতে আনা সব কসমেটিক্স, চুড়ি, জুতা পরে বসে আছে। নবনী কিছু বলল না, কিন্তু নবনীর রাগ হলো তখন যখন লুবনা বলল, গতকাল বাবার এনে দেওয়া কাঞ্জিবরম শাড়িটি দাও ভাবি, আমি ওটা পরে যাব। শুনে নবনীর বুকের ভেতর কেমন দুরু দুরু করে কাঁপতে লাগলো। নবনী জানে এই শাড়ি একবার লুবনার হাতে গেলে নবনী আর পাবে না। এখন পর্যন্ত লুবনা নবনীর যে জিনিস ব্যবহার করতে নিয়েছে একবারও সেই জিনিস আর ফেরত দেয়নি নবনীকে। নবনী এতক্ষণ চুপ থেকে বলল, না লুবনা, ওটা আমার জন্য এনেছে, আমি এখনো ভাঁজ খুলিনি ওই শাড়ির, তোমার বিয়েতে পরবো বলে। ওটা না, তুমি অন্য শাড়ি করো। শুনে লুবনা হতভম্ব হয়ে বলল, ভাবি তুমি আমার সাথে তর্ক করছো? নবনীর কিছুটা রাগ হলো লুবনার কথা শুনে। বিরক্ত হয়ে বলল, তর্ক করছো মানে কি লুবনা? তুমি শাড়ি দিয়েছো, আমি দিব না বলেছি, ব্যাস, এখানে তর্ক এলো কোথা থেকে? লুবনার শ্যামলা মুখখানা অন্ধকার হয়ে গেল। নবনীর নরম সুরে বলল, লুবনা, এত ভারী মেকআপ না করলে ভালো লাগতো তোমাকে, তুমি ন্যাচারালি ভীষণ সুইট, তোমার চেহারার লাবণ্যতা ঢেকে গেছে মেকআপের আড়ালে। লুবনা রেগে গিয়ে বলল, তুমি তো দেখেছি আজকাল উপদেশ দিতে শুরু করেছো, মা আসুক সব বলবো আমি মাকে। তুমি কি ভেবেছো বাবা তোমাকে প্রোটেকশন দিবে? বাবার ছুটি আর 15 দিন আছে, বাবা আবারও কানাডা চলে যাবেন। নবনী হেসে বলল, আমাকে রক্ষা করার জন্য তো আমার আল্লাহ যথেষ্ট। লুবনা গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। তারপর দিশার রুমে গিয়ে দিশার একটা শাড়ি পরলো। খাবার পর সবাই গিয়ে পুনরায় ড্রয়িং রুমে বসলো। দিশা উঠে এলো লুবনাকে নেওয়ার জন্য। লুবনার রুমে এসে দেখলো লুবনা তার শাড়ি পরে বসে আছে। মুহূর্তে দিশার মাথা গরম হয়ে গেল, কিন্তু কোনো সিনক্রেট করলো না। বাসায় গেস্ট থাকায় গেস্ট গেলে একটা ব্যবস্থা নেবে ভেবে লুবনাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। লুবনা গিয়ে সবাইকে সালাম করলো। পাত্রের সঙ্গে পাত্রের এক বন্ধু, চাচার বোন, মা, খালা, মামি ফুপু এসেছে। সবাই লুবনাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। লুবনা সব উত্তর দিল। সবার কথা বলার পর লুবনাকে আর পাত্রকে আলাদা করে কথা বলার জন্য ভেতরে নিয়ে আসতে বলল সবাই। তাহেরা বেগম এসে নবনীর দরজা নক করতে লাগলেন। নবনীর রুমে কথা বলতে দিবেন, কেননা তিনি জানেন লুবনার রুম এখন অগুছালো পড়ে আছে। সাজতে গেলে লুবনা আলমারির সব কিছু বের করে বিছানায় ফেলে রাখে। দিশার রুমে গেলে দিশা রাগ হবে, তাই নবনীর রুমেই এলেন। নবনী বের হয়ে লুবনার রুমের দিকে যেতেই
পাত্রের মা খালা সবার সাথে দেখা হয়ে গেল। তাহেরা বেগমকে ডেকে পাত্রের মা জিজ্ঞেস করলো, এই কে আপা? তাহেরা বেগম বিরক্তি চেপে বলল, আমার বড় বউ। পাত্রের মা খালারা কানে কানে ফিসফিস করতে লাগলো। শুনে নবনী আর না দাঁড়িয়ে লুবনার রুমে গিয়ে দরজা চাপিয়ে দিল। তারপর সব গোছাতে লাগলো। লুবনার সাথে 5 মিনিটের মধ্যে কথা শেষ হলো। শেষ করে পাত্র বের হয়ে গেল রুম থেকে। তারপর সবাই বিদায় নিয়ে চলে গেল। হামিদুর রহমান তাদের সাথে গেলেন এগিয়ে দিয়ে আসার জন্য। মেহমান বাসা থেকে বের হতেই দিশা গলা ফাটিয়ে চিৎকার করে শামীমকে বলল, তোমার বোন কার থেকে অনুমতি নিয়ে আমার শাড়ি পরেছে? আমার শাড়িতে হাত দিল কিভাবে ও? এই শাড়ি আমার বড় আপার দেওয়া, ও কেন আমার শাড়ি পরেছে? লুবনা চমকে গেল দিশার কথা শুনে। দিশাকে সবাই যেহেতু সমাজে চলে, তাই তাহেরা বেগম মিনমিন করে বলল, রাগ করো না দিশা, নবনীকে বলবো শাড়িটি ধুয়ে দিতে, ও বুঝতে পারেনি, আর কখনো এরকম করবে না। লুবনার কান্না চলে এলো। কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব? বড় ভাবিকে বলেছি গতবার বাবার আনা শাড়ি দিতে, উনি তো দেয়নি, উল্টো বলেছে মেজো ভাবি শাড়ি নিয়ে পড়তে, তাই আমি পরে নিয়েছি। তাহেরা বেগম প্রচণ্ড রাগ হলো। লুবনার রুমে গিয়ে নবনীর চুল চেপে ধরে বললেন, আমার স্বামীর এনে দেওয়া শাড়ি তুই আমার মেয়েকে দিলি না কেন? তোর বাবার বাড়ি থেকে এনেছিস নাকি শাড়ি তুই? তোর সাহস হলো কি করে নিজের শাড়ি না দিয়ে দিশার শাড়ি দেখিয়ে দিতে? ব্যথায় নীল হয়ে নবনী বলল, এটা সত্যি, আমি শাড়ি দিইনি, কিন্তু দিশার শাড়িও আমি পরতে বলিনি মা। শামীম এসে বলল, আহা মা, কি করছো? ভাবি ব্যথা পাচ্ছে। তাহেরা চিৎকার দিয়ে বলল, যা এখান থেকে তুই। তারপর নবনী চুল ছিঁড়ে দিল। লুবনা কাঁদতে কাঁদতে বলল, শুধু এই না মা, আমি ভাবির কসমেটিক দিয়ে সেজেছি বলে ভাবি আমাকে অপমান করেছে। আমাকে বলেছে আমি নাকি দেখতে কালো, সাজলে আমাকে মানায় না, বিচ্ছিরি লাগে। নবনী হতভম্ব হয়ে গেল লুবনার কথা শুনে। কিন্তু লুবনা বানিয়ে বানিয়ে আরও কথা বলতে লাগলো। নবনীর আর সহ্য হলো না। গতকাল থেকে নবনীর মন ভালো নেই, কিন্তু এখন নবনীর মনে হলো এমনিতেও এ বাড়িতে ওর শেষ দিন হয়ে আসছে, তবে আর কিসের আশায় সে চুপ করে থাকবে? লুবনার দিকে এগিয়ে গিয়ে লুবনার গালে একটা কষে থাপ্পড় দিল নবনী। তারপর বলল, আমি সব সময় মেনে নেই বলে এই না আমার নামে সবাই এভাবে মিথ্যা অপবাদ দেবে? যা বলিনি আমি কখনো, তা বানিয়ে বলবে। নবনী লুবনাকে থাপ্পড় দিতে তামিম তেলে বেগুনে জ্বলে উঠল। তাহেরা বেগম কিছু করার আগে তামিম এসে নবনীর 2 গালে 2টো থাপ্পড় দিল। তারপর বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার ফুলের মতো বোনের গায়ে হাত তোলার? নবনী গায়ে হাত রেখে বলল, যেভাবে তোমার মায়ের সাহস হয়েছে আমার গায়ে হাত তোলার, সেভাবে। তামিম আরও ক্রুদ্ধ হয়ে গেল। এগিয়ে এসে নবনীর চুল চেপে ধরে বলল, তোকে আজ খুন করে ফেলবো আমি। নবনী দমে গেল না আর এবার তামিমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, তা তো মারবে, তাহলে তো সুযোগ হবে বুক পকেটে যার ছবি নিয়ে ঘুরে বেড়াও তাকে বউ করে আনতে। তামিম রেগে দিশা হারিয়ে বলল, সে অন্তত তোর মতো ফকিরের মেয়ে না, মাস শেষে 25,000 টাকা বেতন পায়। নবনীর কথা শুনে সবাই চমকে গেল। তাহেরা বেগম তামিমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, কি বলছিস এসব? তামিম নবনীকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তামিমের থাপ্পড়ের সাথে নবনীর ঠোঁট কেটে গেল, সাথে সাথে দাঁতের সাথে লেগে। নবনী টলমল পায়ে নিজের রুমের দিকে চলে গেল। তামিম বাসায় ফিরল রাত 10টায়। অন্যদিক তামিমের জন্য নবনী ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করে। তামিম এলে একসাথে খায়, কিন্তু আজ আর অপেক্ষা করেনি। নিজের খাবার 8টার মধ্যে খেয়ে রুমে গিয়ে বই নিয়ে বসে পড়েছে। নবনীর আজ ভীষণ মন বিক্ষিপ্ত হয়ে আছে। বিয়ে হয়েছে নবনীর 3 বছর। এই 3 বছরে নবনী জীবনের সব শখ আহ্লাদ বাদ দিয়ে দিয়েছে সবাইকে খুশি রাখতে। হাতে মেহেদি পরার খুব শখ ছিল নবনীর। 2 হাত ভরে কাচের চুড়ি পরতে ভালোবাসতো টানা টানা 2 চোখে গাঢ় করে কাজল দিতে। নবনীর জন্য মেহেদি, চুড়ি, কাজল আনতে বাবার কখনো ভুল হতো না। নবনী বসে বসে সাজতো। বাবা কুপিরালয় মেয়ের দিকে তাকিয়ে নবনীর মাকে ডেকে বলতো, নবনীর মা, দেখা যাও তুমি, আমার ঘরে আল্লাহর এই আসমানের চাঁদ পাঠাইয়া দিছে। নবনীর মা, দেখা যাও, আমার কুঁড়ে ঘরে এক রাজকন্যা বাস করে। আল্লাহ আমার মায়ের মতো আমার মায়ারে বড় যতন কইরা বানাইছে রে নবনীর মা। আমার সবগুলো পোলা মাইয়া এক একটা চাঁদের টুকরা।
রাবিয়া বেগম সামনে আসতেন না, তবে নবনী মায়ের কান্নার শব্দ শুনতে পেত। কে জানে, হয়তো রাবিয়া ভয় পেতেন গরিব ঘরে এমন রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ের ভবিষ্যতের সুখের কথা চিন্তা করে। নবনীর বাবা গরিব হলেও তিনি সবসময় সন্তানের খুশির কথা আগে চিন্তা করতেন। নবনীর মনে আছে, বাবার ছোট একটা চায়ের দোকান আছে। ঈদের সময় বাবা দোকানের জন্য মাল না উঠিয়ে 4 ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য ঈদের কাপড় কিনতেন। নবনীর মা রাবিয়া ভীষণ রাগ হতো এই স্বভাবের জন্য, কিন্তু নবনীর বাবা হাসে মালে এসবে পাত্তা দিত না। তিনি হেসে বলতেন, আমার পোলা মাইয়ারা নতুন কাপড় পয়রা হাসি মুখে ঘুরতাছে, এইটাই তো আমার জন্য ঈদের বড় আনন্দ। আর এই আনন্দ আমি পামু কই? দোকানে লাখ টাকা বেচা কিনা কইরা কি এই আনন্দ কিনতে পারো? রাবেয়া বলতো, এরপর যে পোলামাইয়া না খায়া মরবো সেই কথা কি ভুইল্লা গেছেন? হাসিম আলী ভুলেনি কিছু, ভুলতো না। কিস্তি থেকে টাকা তুলতো, তারপর দোকানের জন্য মাল কেনার জন্য বছর ধরে সুদ সমেত সেই কিস্তির টাকা পরিশোধ করতে করতে জীবন শেষ হয়ে যেত। নবনী যখন বড় হলো, বুঝতে শিখলো সব তখন থেকে। আর ঈদের জামা গায়ে দেয় না, অভাবে সংসারে বেড়ে গেল। ওঠা শিশুরা অল্প বয়সে বুঝতার হয়ে যায়, তেমনি নবনীরা 4 ভাই বোন কম বয়সেই বুঝে গিয়েছিল তাদের সংসারের আসল রূপ কেমন। এরপর থেকে কেউ কখনো বাবার কাছে ভালো কাপড়ের আবদার করেনি। গ্রামের ছোট বাচ্চাদের পড়াতো 4 ভাই বোন মিলে। নবনীর মনে আছে, ক্লাস 6-এ থাকতে সে 6-এর এক মেয়েকে প্রাইভেট পড়াতো। 6-এর অন্য এক মেয়েকে প্রাইভেট পড়াতো, মাসে 200 টাকা বেতন পেত। সেই টাকা পেলে নবনীর আনন্দের সীমা থাকতো না। বাবার হাতে তুলে দিত সেই টাকা। 4 ভাই বোন মিলে মাসে প্রায় 1000 টাকার মতো পেত। বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে, আরবি পড়িয়ে অভাবের সংসারে বাড়তি 1000 টাকার মূল্য ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। হাসিম আলী চোখের সামনেই দেখলেন তার ছোট ছোট ছেলে মেয়েরা কি ভীষণ বুঝদারের মতো কাজ করছে। প্রতিদিন নির্দ্বিধায় ডাল শাক দিয়ে বিনা অভিযোগে খাবার খেয়ে উঠে যায়। হাসিম আলী তখনই ভেবে রাখেন, ছেলে মেয়েদের যে কোনোভাবেই হোক লেখাপড়া করিয়ে যাবেন তিনি। নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও তাদের সন্তানের অভাবের সাথে যুদ্ধ করে বড় না হতে হয়। বাবার কথা ভাবতে নবনীর বুক ফেটে কান্না এলো। কতদিন বাবাকে দেখে না। হাসিম আলী মেয়েকে দেখতে এসেছিলেন 2 বছর আগে। তাহেরা নবনীর মাকে সেদিনই ফোন করে বলেছেন হাসিম আলী যাতে তাদের বাসায় আসে না। আশেপাশের ফ্ল্যাটের লোকজন হাসিম আলীর পোশাকের দিকে তাকালেই কি না জানি বুঝে যায় তার ধন্যতা। তাহেরার প্রেস্টিজে লাগে প্রতিবেশীরা হাসাহাসি করুক, এটা তাহেরা চায় না। নবনীর সেদিন ইচ্ছা করছিল মরে যেতে। কথা ঠিক 2 জন প্রতিবেশী তাহেরাকে জিজ্ঞেস করেছিল, উনি কে হন তাহেরার? তাহেরা নিজের সম্মান বাঁচাতে বলেছিল, আমার গ্রামের বাড়ির পাহারাদার। হাসিম আলী লিফট ব্যবহার করতে জানে না বলে সিঁড়ি দিয়ে 4 তলায় নবনীর বাসায় এসেছিল। সিঁড়িতেই অনেকে হাসিম আলীকে দেখে। অনেকেই অভিজাত ফ্ল্যাটে এরকম পোস্ট গেস্ট কারো আসে না, তাই কৌতূহলী হয়ে কেউ জিজ্ঞাসা করেছে। নবনী বলতে চেয়েছিল উনি নবনীর বাবা, কিন্তু তাহেরা আর তামিমের চোখ রাঙানির সামনে বলতে পারেনি। এসব ভাবতে ভাবতে নবনী নামাজের জায়নামাজ বিছিয়ে সিজদাতে হাউমাউ করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কান্নার পর নিজেকে শান্ত করে এক সিদ্ধান্ত নিল, সেটা সে কাউকে বলবে না, কিন্তু ঠিক করলো শুধু একদিন করে দেখিয়ে দেবে। তাহেরা ছেলে বাসায় ফিরতে খপ করে হাত চেপে ধরে লুবনার রুমে নিয়ে গেলেন। তারপর দরজা বন্ধ করে বললেন, কাহিনী কি, সোজাসুজি বল, কে ওই মেয়ে? তামিম তখন রাগের মাথায় যদিও কথাটা বলেছিল, কিন্তু সে চায়নি কখনো বাসায় এসব জানাজানি হোক। আমতা করে বলল, আরে দূর মা, কি বলো? এরকম কিছুই না। আমার এক কলিগ আমাকে একদিন কল দিয়েছে, এসব নিয়েই নবনী মিথ্যা কথা বানিয়ে বলেছে। আমাকে প্রতিদিন এসব নিয়ে কথা শোনায়, তাই রাগের মাথায় কথা বলে ফেলেছিলাম। রাবিয়া হেসে বলল, তামিম যেমন করে আমি জানি তেমন করে তুইও ভালো করে জানিস নবনী মিথ্যা কথা বলার মতো মেয়ে না। ও কখনো কারো নামে মিথ্যা বলেনি। আজকে লুবনা যা বলেছে ও সব মিথ্যা বলেছে, এটা আমি যেমন বুঝি তুইও বুঝিস, লুবনাও সেটা জানে। আমার কাছে গোপন করিস না। তুই যদি চাস ওই মেয়েকে ও তোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি। তোর বাবা বিদেশ চলে গেলে সত্যি করে বল তুই আমাকে
তামিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার এক কলিগ আছে মা, নিতু, আমার ওকে ভালো লাগে, ওরও আমাকে ভালো লাগে, মাঝে মধ্যে কথা হয়, এমন না যে আমি সত্যি ওকে বিয়ে করতে চাই বা ওকে না পেলে মরে যাব, এরকম কিছু না মা। তাহেরা ছেলের গালে চড় মেরে বলল, এরকম কিছু না মানে অবশ্যই মেয়ের সাথে তোর বিয়ে দেবো আমি। নবনী হচ্ছে ফকিরের মেয়ে। ফকির, তুই একবার ভাব তো, মাস শেষে বইয়ের 25,000 টাকা বেতন আমার হাতে তুলে দেবে, 500 টাকার 50টা নোট। তুই চিন্তা করিস না বাবা, ওই ফকিরের মেয়ে ফকিরকে আমি রাখবো না। তামিম কিছুটা ভয় পেল। বাবা মা দুজনেই তামিমের প্রিয়। নবনীকে তার বাবা পছন্দ করে এনেছে। নিতুকে বিয়ে করলে বাবা ভীষণ মনে কষ্ট পাবেন। বাবাকে তামিম কষ্ট দিতে চায় না। তার লক্ষ্য তো নিতুকে কৌশলে একবার বিছানা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। নিতু যতই বলুক বিয়ের আগে না, কিন্তু তামিম জানে আস্তে আস্তে সে নিতুকে কনভিন্স করতে ঠিকই পারবে। তাহেরা বেগম হাসি মুখে উঠে গেলেন ছেলেদেরকে খাবার দিতে। টেবিলে বসে তামিম খাচ্ছে। হামিদুর রহমান উঠে এলেন চা খাওয়ার জন্য। নবনীকে ডেকে বললেন, আমাকে 1 কাপ চা দিতে পারবে নবনী? কান্না করতে করতে নবনীর চোখ লেগে এলো কিছুটা। শ্বশুরের ডাক শুনে উঠে গেল বাহিরে। রান্নাঘরে নবনী চা বানাচ্ছে। তখনই হামিদুর রহমানের ফোন বেজে উঠল। তাহেরা আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে? হামিদুর রহমান জবাব দিলেন, পাত্রপক্ষের কল। তাহেরা খুশিতে টগমগ হয়ে বললেন, স্পিকার দিয়ে কথা বলেন। হামিদুর রহমান লাউড স্পিকার অন করে হ্যালো বলতেই ওপাশ থেকে ঘটকের গলা ভেসে এলো। রান্নাঘর থেকে নবনী স্পষ্ট শুনতে পেল ঘটক বলেছে, ভাই সাব, এই বিয়ে হবে না, ছেলের মেয়েকে পছন্দ হয়নি। তাহেরা বেগমের মাথায় যেন বজ্রপাত হলো এই কথা শুনে। হামিদুর রহমান সাহেব ও কিছুটা দমে গেলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেন ভাই, আমার মেয়ের দোষ কি? ঘটক বলল, এসব যদিও বলা ঠিক না, তবুও বলছি, ছেলে তো আপনি দেখেছেন, মাশাআল্লাহ বড় চাকরি, দেখতেও ভালো, কিন্তু ছেলে আপনার মেয়ের হাতে পায়ের দিকে দেখেছে, মেয়ের মুখ ধবধবে সাদা, কিন্তু হাত পা কালো। ছেলে একজন সরকারি চাকরিজীবী, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। অন্য 10খানে বউকে নিয়ে যেতে হবে। কালো বউকে দেখলে নাকি সবাই ছেলেকে নিয়ে হাসাহাসি করবে, এজন্য ছেলে নিষেধ করে দিয়েছে। তাছাড়া আপনার আশেপাশের মানুষকে ছেলের মা আপনার মেয়ের সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। সবাই বলেছে আপনার মেয়ে নাক উঁচু স্বভাবের, ভীষণ দেমাগী, মানুষকে সম্মান দিতে পারে না, প্রায় সময় নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করতে শোনা যায়। নবনীর মন খারাপ হয়ে গেল এসব শুনে। আজকাল বিয়ের বাজারে এভাবে মেয়েদের কোনো মূল্যায়ন করা হয় তা নবনীর জানা নেই। সবাইকে ভালো না লাগতে পারে, তার জন্য এভাবে কেউ বলে নাকি? তাছাড়া ডুবনার বয়স কতই বা, 23-24 বছর, এখনও ছেলে মানুষ। একটুতে রেগে গিয়ে চিৎকার করে, এসবকে আশেপাশের মানুষ এরকম সিরিয়াসভাবে নেয় কেন? এসব কথা পাত্রপক্ষকে বলতে হয় নাকি? নবনী মনে মনে বলল, আল্লাহ, লুবনার জন্য তুমি ওর চাইতে ভালো কোনো পাত্রের ব্যবস্থা করে দাও। তামিমের আর খাওয়া হলো না। হামিদুর রহমান নবনীকে ডেকে বললেন, চা না বানাতে খেতে ইচ্ছে করছে না তার এখন আর। নবনী ক্রত পায়ে নিজের রুম থেকে যেতে লাগলো যাতে তাহেরা বেগমের সাথে দেখা না হয়। কিন্তু তাহেরা বেগম নবনীকে দেখেই বলতে লাগলেন, সব দোষ এই ছোট লোকের মেয়ের। এই ছোট লোকের মেয়ে ভালো করে রান্না করে নি, বেশি আইটেম রান্না করে নি, তাই তো ওরা সম্বন্ধ নাকচ করে দিল আমার মেয়ের খুদ ধরে। আসল কথা তো আমার মেয়ে না, মূলত খাবার জন্যই ওরা এসব বলেছে। আমার মেয়ে কোনোদিনও কারোর সাথে ঝগড়া করে নাই। এই ফকিনীর মেয়ের সাথে তো পারতে কথাই বলে না। এসব কান পড়া ওই ফকিনীর মেয়ে আশেপাশের বাসায় গিয়ে দিয়ে আসছে, এই জন্য মানুষ এসব বলতে পারছে, নয়তো ভেতরের খবর বাহিরের মানুষ কিভাবে জানবে? শাশুড়ির চিৎকার শুনে দিশা বের হয়ে এলো। এসে এসব শুনতে পেয়ে মুচকি হাসল। দিশা মাঝে মাঝে সবার ফ্ল্যাটে যায়, বাসার কথা উঠলে এসব সে নিজেই বলে দেয়, মিথ্যে তো কিছু বলে না। বাসায় শাশুড়ি ননদ যা করে তাই বলে। নবনী এবার চুপ থাকতে পারল না, রেগে গিয়ে জবাব দিল, মা, কারো পছন্দ করতে হলে 10 রকমের খাবার খেয়ে পছন্দ করতে হয় না। 1 গ্লাস পানি দিলেও যাকে পছন্দ হওয়ার তাকে পছন্দ হয়ে যাবে। আর আপনার বাসায় চাকরের কাজ করতে করতে আমি দম ফেলার সময় পাই না, সেখানে মানুষের বাসায় গিয়ে গিয়ে এসব নিয়ে আলোচনা করার সময় আমি কোথায় পাবো? তাহেরার ইচ্ছে করলো নবনীর গালে আরেকটা থাপ্পড় বসাতে, কিন্তু হামিদুর রহমান সাহেব সামনে থাকায় সেই ইচ্ছে দমন করলো। নবনী আর সহ্য করতে পারলো না, সোজা শ্বশুরের কাছে গিয়ে সব কিছু বলল, যা যা ঘটেছে এখানে তিনি না থাকার সময়।
ও ও বলল, এই বাসায় নবনী আর থাকতে পারবে না। তার বাবার বাড়ি গরিব হলেও সেখানে শান্তি আছে। ভালো খাবার খেয়ে এই অশান্তি ভোগ করতে করতে নবনী হাঁপিয়ে গেছে। এসব থেকে মুক্তি চায় সে। হামিদুর রহমান সাহেব চমকে গেলেন এসব শুনে। মাথায় রক্ত উঠে গেল তার। নবনীকে জিজ্ঞেস করলো, ওই মেয়ের নাম্বার আছে তোমার কাছে? নবনী বলল, হ্যাঁ আছে বাবা। হামিদুর রহমান নাম্বার নিয়ে আসতে বললেন। তামিম বসে বসে দোয়া ইউনুস পড়তে লাগলো। নবনী হামিদুর রহমানের ফোনে নাম্বার তুলে ডায়াল করলো। রিং হতে লাগলো। তামিম বারবার মনে মনে বলতে লাগলো, আল্লাহ ফোন যাতে না তুলে। নিতু ফোন তুলিও না প্লিজ। তামিমকে নিরাশ করে ওপাশ থেকে সুরেলা গলায় নিতু সালাম দিয়ে বলল, কাকে চাই? তামিম ছুটে এসে হামিদুর রহমানের পা চেপে ধরল। মৃদু স্বরে বলল, প্লিজ বাবা কিছু বলবেন না নিতুকে। অফিসে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি নিজে নিতুর সাথে সম্পর্ক যত দ্রুত সম্ভব শেষ করে দেব। বাবা এভাবে আমাকে অপমানিত করেন না। হামিদুর রহমান সাহেব নবনীর দিকে তাকালো। নবনীর দুই চোখ চলে টইটুম্বুর হয়ে আছে। হামিদুর রহমানের ভীষণ মায়া হলো নবনীর জন্য। পা ঝাড়া দিয়ে তামিমকে সরিয়ে দিয়ে বলল, আমি হামিদুর রহমান, তামিমের বাবা। নিতু আবারও সালাম দিয়ে বলল, কেমন আছেন বাবা? তামিম আপনাকে আমাদের সম্পর্কের কথা জানিয়েছে তাহলে? হামিদুর জবাব দেওয়ার আগে তাহেরা এসে ফোন কেড়ে নিল। কল কেটে দিয়ে হামিদুর রহমানের দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না তোমার ছেলের মান সম্মানের কথা ভেবে এই মেয়েকে কল দিয়ে সব বলতে যাচ্ছিলে যে? হামিদুর রহমান হেসে বলল, লজ্জা আর কেন করবে? লজ্জা তো তোমার গুণধর ছেলের করা উচিত। ঘরে বউ থাকার পরেও অফিসের অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে। ওকে এখনো আমি দুটো জুতা পেটা করিনি। এই তো ওর জন্য ঢের। তাহেরা চেঁচিয়ে বলল, এই ছোট লোকের মেয়েকে আমি কখনোই ঘরের বউ বলে মানি না, মানবো না। আমার ছেলেও মানে না। আমার ছেলে যাকে পছন্দ করে তাকেই সে বিয়ে করবে। এই মেয়ে সতীনের সাথে সংসার করতে পারলে ভালো, না হলে চলে যাক। হামিদুর রহমান রেগে গিয়ে স্ত্রীর গালে কষে থাপ্পড় দিতে গেলেন, কিন্তু নবনী শ্বশুরের হাত চেপে ধরে ফেলল। তাহেরা ফোঁস করে বলল, এই ছোট লোকের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলতে এসেছিলে? আজ একটা ওস্পার হতে হবে এর, নয়তো আমি তাহেরা তোমার ভাত খাবো না। নবনীর আর এসব স্ট্রেস সহ্য হলো না। মাথা ঘুরতে লাগলো। ধপ করে নবনী সোফায় বসে পড়ল। তাহেরা কাঁদতে কাঁদতে নিজের ননদের বোনদের কল দিল। তারপর সবার কাছে বানিয়ে হামিদুর রহমান আর নবনীর নামে বিচার দিল এবং শেষ সিদ্ধান্ত নিল, নবনী থাকবে এই বাসায়, আর নয়তো তিনি থাকবেন। তাহেরার কথা শুনে দিশা বলল, মা না থাকলে আমিও থাকবো না বাবা। লোবনা বলল, মা যেখানে যাবে আমিও সেখানে যাব। হামিদুর রহমান দাঁত কিরিমিরিয়ে বলল, সিনেমা পাইছো তোমরা আমার লগে? সিনেমা দেখাইতে আসছো না? নবনী এই বাসায় থাকবে, এখানেই থাকবে। তোমাদের জন্য সদর দরজা খোলা আছে, বের হয়ে যাও। তামিম মাথা হেট করে দাঁড়িয়ে আছে। শামীম নিশ্চুপ, ব্যক্তিগত জীবনে ভীষণ অসুখী। শামীম এজন্য বাসা থেকে দূরে থাকে। নিজে ইচ্ছে করে পোস্টিং ঢাকা থেকে ট্রান্সফার করিয়ে চট্টগ্রাম নিয়ে গেছে। আবেগে পড়ে দিশাকে বিয়ে করাটাই শামীমের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। অল্প বয়সে ঠিক ভুল বোঝার আগেই মায়ের বুদ্ধিতে বিয়ে করে ফেললো। তার ওপর বাসায় প্রতিদিন মা বোনের এইসব ড্রামা দেখতে দেখতে শামীম বিরক্ত। মাঝে মাঝে সে অবাক হয় বড় ভাইয়ের নির্বুদ্ধিতা দেখে। শামীম মাঝে মধ্যে ভাবে, তামিম কি আসলেই ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষ? তাহেরা বেগম কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে বোরকা গায়ে দিলেন। নবনীর মনে হচ্ছে জাহান্নামে আছে সে যেন। 15 দিন পরে হামিদুর রহমান চলে গেলে তার অবস্থা এরা সবাই মিলে কি করবে তা ভাবতেই নবনী শিউরে উঠল। তাহেরা বেগম বের হতে যেতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আপনার আল্লাহর দোহাই লাগে মা, আপনি কোথাও যাবেন না। আপনার সংসার আপনার সব। আমি তো দুদিনের অতিথি এখানে, যেতে হয় আমি যাব, আপনি তবুও যাবেন না মা। হামিদুর রহমান ধমক দিয়ে বলল, বাজে কথা বলো না নবনী, তুমি কোথাও যাবে না। নবনী শ্বশুরের সামনে গিয়ে 2 হাত জড়ো করে বলল, প্লিজ বাবা এবার ক্ষান্ত হন। আপনি একবার ভেবে দেখুন না বাবা, আমি এই বাসায় কার কাছে থাকবো? বিয়ের পর একটা মেয়ের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হলো তার স্বামী। তার জন্য ঢাল হয়ে দাঁড়ায় তার স্বামী। স্ত্রীকে সব বিপদ থেকে রক্ষা করে তার স্বামী। কিন্তু আমার কে আছে বাবা? যেখানে আমার স্বামী আমার নেই, সেখানে বেহায়ার মতো মাটি কামড়ে পড়ে থাকবো কেন আপনি বলেন আমাকে? যেখানে আমার জন্য আমার স্বামীর ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে আমি কিভাবে থাকবো? আপনি আর আমাকে আটকাবেন না বাবা।
আপনি যদি একবারের মতো আমাকে নিজের আপন কেউ ভেবে থাকেন, তবে আপনার কাছে অনুরোধ, আমাকে এখানে থাকতে বলবেন না, আমাকে যেতে দিন। হামিদুর রহমান বলার মতো কথা খুঁজে পেল না। নবনী রুমে গিয়ে একটা পাঞ্চ ক্লিপ চুলে আটকে এসে বলল, আমি যাই বাবা, আপনি পারলে আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। হামিদুর রহমান নবনীকে দাঁড়াতে বলে নিজের রুমে গেলেন। তারপর ফিরে এলেন একটা বড় হরলিক্সের কৌটা হাতে নিয়ে। নবনীকে সোফায় বসতে বলে কৌটা থেকে গহনা বের করে একটা রুমালে নিলেন। তাহেরা লো বাবা, দিশা সবার চোখ কপালে উঠে গেল সব গহনা দেখে। হামিদুর রহমান বলল, এগুলো তোমার বিয়ের গহনা, আমি তোমার জন্য এনেছিলাম, তুমি নিজের কাছে রাখোনি, তোমার শাশুড়ির কাছে রেখে দিয়েছিলে। তোমার সব গহনা তুমি নিয়ে যাবে। আর এই যে হার, কানের দুল, চুড়ি দেখছো, এখানে 8.5 ভরি সোনা আছে। আমি এগুলো এবার দেশে আসার সময় এনেছিলাম। ভেবেছিলাম আমার ঘরের নতুন অতিথি আসার খবর পেলে এগুলো তোমাকে দিয়ে যাব, তাকে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে। এগুলো ও এখন তোমার। নবনী চমকে গিয়ে বলল, না বাবা, এগুলো একটাও আমি চাই না। পৃথিবীতে নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী, আর আমার সেই অলংকার যখন নেই, এই সোনার অলংকার আমার কি হবে বাবা? হামিদুর রহমান, এগুলো এগুলো তোমার, এই বাবার পক্ষ থেকে তোমার জন্য উপহার। অথবা ধরে নাও, তোমার জীবনের যে 3 বছর আমার জন্য নষ্ট হয়েছে, তার জন্য আমার পক্ষ থেকে সামান্য ক্ষতিপূরণ। জানি ভারী 1000 ভরি সোনা দিলেও সেই ক্ষতিপূরণ হবে না। তুমি এগুলো ফিরিয়ে দিলে আমি ভীষণ কষ্ট পাবো। নবনী দু হাত পেতে নিল সব। হামিদুর রহমান নবনীর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। হামিদুর রহমান নবনীকে নিয়ে বের হয়ে যেতে তাহেরা বুক চেপে ধরে সোফায় বসে পড়ল। তামিম, লুবাবা, দিশা ছুটে এলো। কি হয়েছে জিজ্ঞেস করতে লাগলো সবাই। শামীম দাঁড়িয়ে রইল আগের জায়গায়, শুধু অপেক্ষা করছে ভোর রাতের কখন বাস ধরবে আর এসব ড্রামা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তাহেরা কাঁদতে কাঁদতে বলল, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। তোর বাবা ওই মেয়ের সব সোনার গহনা মেয়েরে সব সোনার গহনা দিয়ে দিল। ওখানে মোট 15 ভরি সোনা ছিল। হায় হায় আল্লাহ, এই আমার কি সর্বনাশ হলো। দিশা হেসে বলল, মা এত ভাবছেন কেন? আপনার চোখের বালি যে দূর হয়ে গেল এক উছিলায়, তার জন্য অন্তত খুশি থাকে। তাহেরা ফুসফুস করে বলল, কি বলছো তুমি এসব? 15 ভরি সোনার দাম জানো তুমি? না হলে তো নয় না হলেও তো 9-10 লাখ টাকার গহনা ওখানে। এত টাকার গহনা আমার ওই ফকিন্নির মেয়ে নিয়ে গেল। আমি মামলা করব। তোর শ্বশুর যাক খালি দেশ থেকে, আমি গিয়ে ছিনিয়ে নিয়ে আসবো এসব। তামিম নিজের রুমে চলে গেল। তামিমের পেছনে শামীমও গেল। বিছানায় স্ট্যান্ড হয়ে শুতেই শামীম বলল, কাজটা কি ঠিক হলো ভাইয়া? তামিম জবাব দিতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখনো বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল, অথবা আমার কি করা উচিত এখন। শামীম হেসে বলল, খাঁটি সোনা চিনলি না ভাইয়া? ভাবির মতো চমৎকার একটা মেয়েকে এভাবে মায়ের কথা ধরে ছেড়ে দিলি ভাইয়া। তামিম জবাব দিল, আমার সমস্যা তুই কি বুঝবি? তোর শ্বশুরবাড়ির মতো তো আমার শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। প্রতিদিন মায়ের কত অভিযোগ থাকে, মায়ের কান্না আমার সহ্য হয় না। তাও যদি নবনী দিশার মতো হতো। শামীম হেসে বলল, দিশার মতো হলে তুমি আরও আগে আত্মহত্যা করতে ভাইয়া। দিশা আমার গলার কাটার মতো বিঁধে আছে, না পারছি গিলতে আর না পারছি ফেলতে। তুমি জানো ভাইয়া, প্রায় 1.5 বছর হতে চললো দিশার সাথে ঘনিষ্ঠ হই না। মা দিশার পরিবার সম্পর্কে জানার পর পাগল হয়ে গেছে দিশাকে বিয়ে করার জন্য। 22 বছর বয়সে নয়তো আমার মতো ছেলে বিয়ে করে। আমি তো দিশাকে ভালো করে বুঝে উঠতে পারিনি, তার আগে বিয়ে করে ফেললাম। তোমার বিয়ের আগে নিজে বিয়ে করে নিলাম। কত বড় নির্লজ্জ হলে এমন কাজ কেউ করে ভাইয়া? দিশা আমার কোনো কথাই শোনে না ভাইয়া, পুরোপুরি আমার কন্ট্রোলের বাহিরে। আজ এই ফ্রেন্ডের বার্থডে, তো কাল আরেক ফ্রেন্ডের পার্টি, পরশু হ্যাং আউট, এসব করে ও দিন কাটায়। এই একটাই পাওয়ার ওর বাবার অনেক সম্পদ আছে, 2 ভাইয়ের আদরের বোন একজন ও। আমি কিছু বললেই মা পারে না, আমাকে গুলি করে। আচ্ছা তুমি বলো ভাইয়া, দিশার বাবার সম্পদ দিশা পেলে তাতে আমার কি লাভ, মায়ের কি লাভ? মাকে কি দিশা দিয়ে যাবে সব? তবে কোনো মা এসবের লোভে পড়ে এসবের লোভে পড়ে এরকম করে? দিশা কি আজ পর্যন্ত মাকে 1 কাপ চা বানিয়ে খাইয়েছে? বাবাকে একবার খাবার বেড়ে দিয়েছে? কি করেছো? তবুও মায়ের কাছে ও ভালো, কারণ ওর বাবা ধনী। অথচ ভাবি যে সকাল থেকে রাত অবধি খেটে যায়, তার কোনো দাম নেই। কোনো মায়ের মেন্টালিটি এমন।
তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার স্বভাব কেন এমন আমি তাও জানি না। এইটুকু বলবো, অনেক বড় ভুল করেছো তুমি। শামীম চলে যাওয়ার পর শামীম উঠে বসে বসে ভাবতে লাগলো তামিম উঠে বসে বসে ভাবতে লাগলো, কিন্তু ভেবে পেল না তার এখন কি করা দরকার। গাড়িতে বসে নবনী একটা কঠিন সিদ্ধান্ত নিল। যত দ্রুত সম্ভব তামিমকে সে ডিভোর্স দেবে। নিজের ক্যারিয়ার এমনভাবে গড়ে তুলবে যেন তাহেরা বেগম একদিন তার কাছে আসতে বাধ্য হয়। আর পেছনে করে পেছনে ফিরে তাকাবে না সে। সব মায়ার বাঁধন ছিন্ন করে শুধু নিজেকে নিয়ে ভাববে। নবনী বাবার বাড়িতে যেতে যেতে রাত 1টা বেজে গেল। নবনীর বাবার বাড়ি ঢাকার বাহিরে। হামিদুর রহমান নবনীকে তার বাবার হাতে তুলে দিয়ে বললেন, আমি পারলাম না ভাই, আপনার হীরের টুকরো মেয়েকে আমার বাড়ির বউ করে উপযুক্ত সম্মান দিয়ে রাখতে পারলাম না। নিজের কাছে আমি আজ সবচেয়ে বড় অপরাধী। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার মাকে আমি নিজ হাতে আপনার হাতে তুলে দিয়ে গেলাম আজ আবার। আমি জানি পরের জন্ম বলে কিছু নেই, নয়তো পরের জন্মে নবনীর বাবা হতে আমি চাইতাম। তবে আল্লাহর কাছে চাইব সব বাবাকে আপনার ছেলের মতো আমার ছেলের মতো ছেলে না দিয়ে আল্লাহ যেন এরকম মেয়ে দেয়, তাহলে সে বেঁচে থাকতেই বেহেশতি শান্তি পাবে। হাশেম আলী কিছুই বুঝতে পারল না। রাবেয়া ঘরের বারান্দায় দাঁড়িয়ে মুখে আঁচল চেপে কাঁদছেন। কিছু না বুঝলেও বেআই সাহেবের কথা শুনে এটুকু বুঝেছেন, রাবেয়া তার মেয়ে একেবারে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে। হামিদুর রহমান হাশেম আলীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। নবনী কারোর সাথে কোনো কথা না বলে ঘরে ঢুকে গেল বড় একটা ব্যাগ নিয়ে। নবনীকে কাউন্টারে বসিয়ে রেখে হামিদুর রহমান সাহেব কিছুক্ষণের জন্য বের হলেন। ফিরলেন এই ব্যাগ হাতে নিয়ে। নবনীকে দিয়ে বলল, আগামীকাল সকালে সবাইকে নিয়ে খুলে দেখিও। হাশেম আলী বারান্দায় রাখা পাটিতে বসে পড়লেন। রাবেয়া তার পাশে বসে আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করলো, কি এমন হয়েছে কন্ত? বেআই সাপ, এগুলো কি সব কইয়া গেল? আমার আমার নবনীর লগে ওরা কেন খারাপ কিছু করছে নি? রাতের 1টা বাজে মাইয়াডারে দিয়ে গেল। আমার কেমন জানি লাগতাছে। হাসিম আলী নিজের স্ত্রীর হাত চেপে ধরে বলল, এত চিন্তার কিছু নাই নবনীর মা। আমার মাইয়ারে আল্লাপাক কি পরিমাণ ধৈর্য জ্ঞান বিনয় দিছে তা আমরা কেউ না জানলে ও আমরা দুজন ভালো কইরা জানি। আমার 4টা পোলা মাইয়া, আজ পর্যন্ত কেউ একটা কথা কইতে পারছে না তাদের নিয়া। আমি মানুষ গরিব হইতে পারি, কিন্তু গ্রামে আমার একটা আলাদা সম্মান আছে আমার পোলা মাইয়াকে দিয়া। সবাই কয় হাসিম আলী গরিব হইল পোলা মাইয়া দিয়া সুখী। আমাকে টাকা পয়সা থাইকেও পোলাপান মানুষ করতে পারলাম না। তুমি নবনীরে একটা কথাও জিগাইবা না। আমার মাইয়ারে নিজ থাইকা যখন মনে করব তো কিছু কন দরকার আমাগরে কইব, আর যদি না কয় তো নিজে থাইকা একটা কথাও আমার মাইয়ারে তুমি জিগাইতে যাইবা না। আমার মাইয়াডা মনে কষ্ট পাইব, হয়তো মনে করব বাপের বাড়ি একেবারে চইলা আসায় বাপ মায় হের ওপর বিরক্ত। রাবেয়া স্বামীর মুখ হাত দিয়ে চেপে ধরে বলল, এগুলো আপনি কি কন? মায়া কি শুধু আপনার? আমার না? আর মারে আমার মা রে এরা 3 বছরে 2বার আমার বাড়ি আসবার দিছে, তাও 2-3 দিন করে 4 দিন থাকছে। আমার কি অন্তর পড়ে নাই মাইয়ারে দেখবার লাগি? আমার মাইয়া যে আমার বুকে ফিরে আইছে এইটাই তো আমার জন্য অনেক বেশি। আমি কেন মাইয়ারে এসব কথা জিগামু? আমি জানি নবনীর বাপ এই সময় মাইয়া গো মনে কি পরিমাণ যন্ত্রণা থাকে। উত্তরপাড়ার রবি আছে না, মাইয়ারে দেখি প্রায় সময় খাল পারে বৈশা বৈশা কান্দে। জামাইয়ের বাড়ি থাইকা হেরা পাঠাই দিছে। রুবির পোলা মাইয়া ওই না দেখা এখন বাপ মায়ের বাড়িতে আইস 2 মাস হইলো আইছে। বাপ মা মনে করতেছে মাথার বোঝা। দিন রাত মায়ে গালাগালি করে মাইয়াডারে। বাপে তো মুখও দেখবার চায় না, সামনে দেখলে হাতের কাছে যা পায় তা দিয়ে মারতে চায় মাইয়াডারে। এই সব সময় মাইয়া করে আরো বেশি আদর যত্ন করার লাগে, যাতে কইরা মাইয়া আগের শোক সামলাইয়া উঠতে পারে। আমি অশিক্ষিত মূর্খ মাইয়া মানুষ হইলেও কইলাম আল্লাহ এইটুকু জ্ঞান দিছে আমার মাথায়। নবনী টিনের বেড়ার সাথে দাঁড়িয়ে বাবা মায়ের সব কথাগুলো শুনল। কৃতজ্ঞতায় নবনীর 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সব বাবা মায়েরা কেন এরকম হয় না? বেশিরভাগ ডিভোর্সের পর দেখা যায় মায়ের মেয়েরা
বাবার বাড়িতে যেন সবার কাছে বোঝা হয়ে যায়। বাবা মাও মেয়ের সহ্য করতে পারে না, উঠতে বসতে কথা শোনায়, অথচ মেয়েটার মনের খবর কেউ জানতে চায় না। বুকের ভেতর কি একটা কষ্টের পাহাড় জমিয়ে রেখেছে তা কেউ দেখতে চায় না। সবাই এসে উপদেশ দিয়ে যায়, মাইয়া মানুষের একটু সহ্য করে চলা উচিত। শ্বশুর বাড়িতে সব ডিভোর্সের জন্য সবসময় মেয়েদেরকে আঙুল তোলা হয়। হাসিম আলী রাবিয়া বলল, নবনীর জন্য খাবার লও। এতটা পথ আইলো মাইয়াডা, কে জানে খাইয়া বাই হয়েছে কিনা। আর খাইলেও এত পথ আইছে, এতক্ষণে পেটে কিছু নাই। রাবিয়া হতদন্ত হয়ে ছুটলেন মেয়ের জন্য খাবার নিতে। নবনীর ঘরে 3 রুম। নবনীদের ঘরে 3 রুম। এক রুমে বাবা মা থাকে, আরেক রুমে নবনীর ভাই সাব্বির থাকে, আরেক রুমে ফাল্গুনি আর চৈতালি থাকে। নবনী বোনদের রুমে গিয়ে দেখে দুইজনই জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। মুগ্ধ হয়ে নবনী তাকিয়ে রইল বোনদের দিকে। আল্লাহ কি অপরূপ সৃষ্টি, কি অপরূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ চৈতালি আর ফাল্গুনিকে বানিয়েছে। দেখলে নবনীর বুকের ভেতর আনন্দ অনুভব হয়। ফাল্গুনি আর চৈতালি দুজনেই যমজ। নবনীর মনে আছে যেদিন তার 2 বোন জন্ম নিল, নবনীর সে কি আনন্দ। সর্বপ্রথম নবনী বোনদের কোলে নিল। হাসিম আলী একসাথে 2 কন্যা সন্তান দেখে আনন্দে কেঁদে দিলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। নবনী 2 বোনের নাম রাখলো ফাল্গুনি আর চৈতালি। কেননা তখন বসন্তকাল ছিল। নবনী তখন ক্লাস 5-এ পড়ে, সাব্বির তখন ক্লাস 1-এ। রাবেয়া ঘরে এসে বলল, নবনী মা, আয় খেতে আয়, তোর বাপ বইসা রইছে, আজ তোর লগে আবারও ভাত খাওয়ানোর লাইগা। মেয়ে আসছে দেখা খুশিতে তোর বাপে আর দুনিয়ায় নাই। নবনী হাসলো। মা না বললেও নবনী জানে বাবা কেন খেতে বসেছে। কারণ নবনীকে খেতে বললে নবনী নিশ্চয়ই বলবে সে এখন খাবে না, কিন্তু যদি বলে বাবা বসে আছে একসাথে খাবার জন্য, তাহলে নবনী আর নিষেধ করতে পারবে না। অথচ বাবা খাবে 2 লোকমা, এর বেশি আর খাবে না। মাকে বুঝতে না দিয়ে উঠে দাঁড়ালো নবনী। হেসে বলল, আমারও ভীষণ খিদে লেগেছে মা, চলো। রাবিয়া মেয়ের হাত ধরে নিয়ে গেলেন খাবার ঘরে। রান্নাঘরের এক পাশে খাবার রাখার একটা কাঠের আলমারি আছে। সবাই মাটিতে পাটি বিছিয়ে বসে এখানে খায়। আর দিনের বেলায় সবাই ঘরের সামনের বারান্দায় বসে খায়। ওখানে এক পাশে একটা পাটি বিছিয়ে রাখা থাকে সব সময়, অন্য পাশে একটা চৌকি আছে। নবনী যেই 2 বার বাবার বাড়ি এসেছিল তামিম সহ, তখন সে আর তামিম এক রুমে ঘুমাতো। সাব্বির তার নিজের রুমে, ফাল্গুনি চৈতালি বাবা মায়ের রুমে, আর বাবা মা বারান্দায় ওই চৌকিতে ঘুমাতো। খেতে বসে নবনী দেখলো বুটের ডাল রান্না, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আর আলু ভাজি। নবনীর পাতে পুরো ডিম দেওয়া। নবনী আস্তে করে ডিমটা তুলে রাখলো। নবনী জানে তার ভাই বোনেরা সবাই আজকে ডাল আর আলু ভাজি দিয়ে ভাত খেয়েছে, অথচ সে একা একটা ডিম দিয়ে খেয়ে নেবে এখন। তার গলা দিয়ে নামবে না। রাবি আবারও ডিম তুলে দিতে গেলে নবনী বলল, মা এখন ডিম দিও না, আমি তোমার হাতের আলু ভাজি দিয়েই 2 প্লেট ভাত খেতে পারবো। ডিম মাছ মাংস তো কতই খেয়েছি, এখন আর এসব ভালো লাগে না। রাবি আর কিছু বলল না। মেয়ে আসলে কেন খাচ্ছে না তা মা হয়ে তিনি না বুঝলে কে বুঝবে। মেয়ের অলক্ষ্যে চোখের জল মুছলেন তিনি। হাসিম আলী ভাত খেলেন 2-3 লোকমা। খাবার পর হাসিম আলী মেয়েকে বলল, এত দূর থেকে এলি, একটু ঘুমানোর চেষ্টা কর মা, না হলে শরীর খারাপ লাগবে তোর। নবনী রুমের দিকে যেতে নিলে হাসিম আলী বললেন, ওখানে ঘুমাতে পারবি না তুই, এত গাদাগাদি করে ঘুমাতে হবে না, আমাদের খাটে ঘুমা তুই, আমরা বারান্দায় ঘুমাবো। নবনী হেসে বলল, এক বিছানায় 4 ভাই বোন 4 জন মিলে ঘুমানোর অভিজ্ঞতা আমার আছে বাবা, আমার কোনো কষ্ট হবে না, বোনদের কাছে ঘুমাতে আমার আরও বেশি ভালো লাগবে। নবনী বোনদের এক পাশে শুয়ে পড়ল, তাদের জড়িয়ে ধরে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। নবনী ভেবেছিল আজকে তার ঘুম হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে শোয়া মাত্রই ঘুম চলে এলো চোখে। ভোর রাতের দিকে ঝুম বৃষ্টি নামলো, হালকা হালকা ঠান্ডা লাগতে লাগলো। রাবিয়া বক্স থেকে একটা নকশি কাঁথা এনে মেয়েদের গায়ের উপর দিয়ে গেলেন। বহুদিন পর নবনী বেশ আরাম করে ঘুমালো। হামিদুর রহমান ফজরের নামাজের পর মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরলেন। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজানোর
পর শামীম এসে দরজা খুলে দিল। বাসার সবাই ঘুমে। শামীম উঠেছে নামাজ পড়তে। বাবার সাথে তার অদৃশ্য একটা দূরত্ব রয়েছে। তামিমের আগে বিয়ে করা নিয়ে বাবা তাকে তেমন একটা পছন্দ করেন না। তার উপর দিশার উচ্ছৃঙ্খলতা দেখে হামিদুর রহমানের আরও বেশি বিতৃষ্ণা চলে এসেছে। আজ বহুদিন পর শামীম বাবার দিকে ভালো করে তাকালো। বাবার দুই চোখে হতাশার ছাপ। এক রাতেই যেন বয়স বেড়ে গেছে 10 বছর। শামীমের ভীষণ কান্না চলে এলো। ইচ্ছে করলো বাবাকে জড়িয়ে ধরে বলতে, আমাকে ক্ষমা করে দিন বাবা। কত বছর ধরে আপনি আমার নাম ধরে ডাকেন না, আমার মাথায় স্নেহের হাত রাখেন না। খুব বড় হয়ে গেছে মনে হয় যেন। আমাকে আবার ছোট করে দেন বাবা। আমি আবার ছোট হতে চাই, ততটা ছোট যতটা থাকতে আপনি সব সময় হাত ধরে রাখতেন। আপনার মনে কষ্ট দিয়ে আমি ভালো নেই বাবা। সাহসের অভাবে পারল না। হামিদুর রহমান সোফায় বসে পড়লেন। শামীম নামাজ পড়ে বাবার জন্য চা বানালো। তারপর নিজের হাতে বাবার সামনে রেখে বলল, চিনি চা নিন বাবা। হামিদুর রহমানের চোখ লেগে আসছিল। হঠাৎ করে চা নিন বাবা কথাটা শুনতেই চমকে উঠে বলে ফেললেন, নবনী। তারপর দেখলেন নবনী নয়, সামনে দাঁড়িয়ে আছে শামীম। মুখ অন্যদিকে ফিরিয়ে বললেন, নিয়ে যাও চা, আমি খাবো না। শামীম বাবার পাশে বসলো। তারপর বলল, ভাবি কোথায় বাবা? হামিদুর রহমান রাগী গলায় বললেন, যেখানে থাকলে তোমাদের সবার শান্তি সেখানে। চলে গেছে বাবার বাড়ি। শীঘ্রই তোমার ভাইকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। তারপর সবাই মিলে উৎসব করো তোমরা। শামীম বাবার মন খারাপ বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে চলে এলো। হামিদুর রহমান চোখ বন্ধ করে বসে রইলেন। বুকের ভেতর খুব ব্যথা করছে তার। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, আজকে ট্রাভেল এজেন্সিতে গিয়ে টিকিট কেটে আসবেন। আজকে রাতের মধ্যে দেশ ছেড়ে চলে যাবেন। মরে গেলে বিদেশের মাটিতে মরবেন, আর ফিরবেন না দেশে। এই যাওয়ায় তার শেষ যাওয়া হবে।